সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে 15তম পর্ব করতে যাচ্ছি, যে পর্বে আমরা দেখব যে আসলে একটা শিশুর প্রাক শৈশবকালীন বিপত্তির যেই বৈশিষ্ট্যগুলো হয় বা তার একটা শিশুর মানসিক সমস্যাগুলো কিংবা ছোটোবেলা তার শারীরিক সমস্যাগুলো কীরকম হতে পারে, মানে প্রাক শৈশবকালে, সেই ব্যাপারগুলো আমরা আজকে একটু দেখব যে তার মূলত সমস্যাগুলো কী হয়, একটা শিশুর সমস্যাগুলো কী হয় সেটি আমাদের আজকে মূলত পাঠের বিষয়। আমরা পাঠ করছি বিকাশ মনোবিজ্ঞান, ডক্টর সুলতানা বানু কর্তৃক অনুবাদিত, এবং মূল বইটি হচ্ছে ইবি হারলক কর্তৃক রচিত ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ। এবং এই বইটি প্রকাশনা করেছে হচ্ছে, আমি প্রকাশনার নামটা আসলে ভুলে যাই, এই বইটার প্রকাশনী হচ্ছে চয়নিকা প্রকাশনী। যাই হোক, তাহলে আমরা পাঠে শুরু করি আজে বাজে কথা না বলে। 2 বছর বয়সের মধ্যে শিশুর সার্বিক আচরণের ভিত্তি গড়ে ওঠে, সে কারণে এটি একটি বিপদসংকুল পর্যায়। মানে 2 বছর বয়সের মধ্যে শিশুর একটা সার্বিক আচরণের ভিত্তিটা গড়ে ওঠে। আতুরকালের মতো এসব বিপত্তি দৈহিক, মানসিক অথবা উভয় প্রকার হতে পারে। যেমন অতিরিক্ত কান্নাকাটি শিশুর নিজের জন্য ও পরিবারের সকলের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কান্নার ফলে শিশুর হজমের অসুবিধা হয়, বমি, অনিদ্রা ও সাধারণ স্নায়বিক উত্তেজনা ইত্যাদি উপসর্গগুলো দেখা দেয়। এছাড়াও ব্যক্তিত্বের স্ফুরণ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো যে বিষয়গুলো, যেমন অনিরাপত্তা বোধ দেখা দিতে পারে। আবার দেখা যায় যে অতিরিক্ত কান্নাকাটির ফলে মা বাবা ও অন্যান্যদের সাথে শিশুর বিরূপ সম্পর্ক গড়ে ওঠে। এরকম সম্পর্ক আবার ব্যক্তিত্ব বিকাশকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। 1 বছর বয়সের ছোট শিশুদের মধ্যে মানসিক বিপত্তির চেয়ে দৈহিক বিপত্তির সম্ভাবনা অনেক বেশি এবং ফলাফলও গুরুতর হতে পারে। 2 বছর বয়স ঠিক এর বিপরীত হতে পারে। 2 ধরনের ঘটনাই গুরুতর, তাই যে কোনো অসুবিধা দেখা দেওয়া মাত্রই সাধ্যমতো দ্রুত প্রতিরোধ সম্পর্কে সচেতনতা প্রয়োজন। যেহেতু 1 বছরের কান্না অন্যের সান্নিধ্যে উৎপন্ন হয়, অতএব শিশুর প্রতি মায়ের বিশেষ ধরনের আচরণ এরকম কান্না নিরসন করতে পারে। শিশুর কান্না নিরসনে মায়ের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার গুরুত্ব এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে, যদি আপনি এক চোখে ধরেন তাহলে কোলে তোলা, খাওয়ার সময় তার যেই মানে কার্যকর প্রতিক্রিয়াগুলো আছে সেগুলো এখানে উপরের লাইনটা ওয়াই অক্ষ। তাহলে কোলে তোলা যদি আমরা নিচের এক্স অক্ষ ধরি, কোলে তোলা এখানে একটা অপশন, সেই অপশনটা আমরা যদি একটু দেখি তাহলে কোলে তোলার যেই মানে কান্না নিরসনের জন্য মায়ের যে কোলে তোলার যেই নিরসনটা, সেই ক্ষেত্রে মানে কোলে তোলা মাত্রই শিশুর কান্না শতকরা প্রায় 90% কাছাকাছি থেমে যায়, এবং খাওয়ার সময় যে সেটি কিনা প্রায় 78% মতো চলে আসে, এবং চুষনি ও খেলনা দেয় এরকম দিলে শিশুর কান্না থেমে যায় প্রায় 60%, এবং সাড়া দেয়, তার কান্নায় সাড়া দেয় সেই সময়ে তার শতকরা কমে যায় 50%, এবং ঘরে প্রবেশ করেছে এরকম সময়ে তার কান্না থেমে যায় 60%, এবং কাছে এসে স্পর্শ করেছে এরকম সময় তার 70%-এর মতো কান্না থেমে যায়। আচ্ছা, এখানে মায়ের যে বিভিন্ন প্রতিক্রিয়াগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এবার আমরা দেখব যে বিভিন্ন প্রকার বিপত্তি। এখানে শারীরিক বিপত্তি সমূহ। দৈহিক বিপত্তি সব শিশুর পক্ষেই মারাত্মক, তবুও বিশেষ করে যেসব শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে, যাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত বা অন্য কোনো জন্মকালীন ত্রুটির অধিকারী, যেসব শিশু জন্ম থেকেই দৈহিক বিকাশ পশ্চাৎপদ ও দুর্বল স্বাস্থ্যের অধিকারী, সেসব শিশুর মধ্যে বিপত্তিগুলো মারাত্মক হয়ে ওঠে। শারীরিক বিপত্তিগুলোর মধ্যে মেরিডিথ নাকি মায়ারডিথ, বানানটা আমি করে দিচ্ছি, MIREDITH, খুব সম্ভবত মায়ারডিথ হতে পারে। নিম্নলিখিত বিপত্তিসমূহ উল্লেখযোগ্য। ক. শিশুর মৃত্যু। মেরেডিথের মতে 2 বছরের শেষ পর্যায়ের চেয়ে প্রথম 3 মাসের মধ্যে বেশি শিশু মারা যায়। 1 বছর বয়সে মৃত্যুর হিসাব গণনায় দেখা যায় যে 2/3 শিশু 1 মাস পূর্ণ হওয়ার আগেই মারা যায়। 1 বছর বয়সে সাধারণত শিশুরা নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 2য় বছরে দুর্ঘটনার মৃত্যু খুব বেশি হয়। 2 বছরের সময় মেয়েদের তুলনায় ছেলে শিশুর মৃত্যুর সংখ্যা বেশি হয় বলে জানা যায়। দোলনায় মৃত্যু বা ক্রাইব ডেথ। স্বাভাবিক সুস্থ শিশুদের মাঝে মাঝে হঠাৎ মারা যাওয়ার ঘটনা শোনা যায়। চিকিৎসা শাস্ত্রেও শিশুদের এরকম মৃত্যুকে দোলনায় মৃত্যু বা ক্রাইব ডেথ বলা হয়। এরকম মৃত্যুর সময় শিশুদের এক নাগাড়ে অনেকক্ষণ একটানা ঘুমাতে দেখা যায়। এখন পর্যন্ত চিকিৎসকেরা দোলনায় শিশু মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ধারণ করতে পারেননি। তবে দেখা গিয়েছে যে জন্মের পরে যেসব শিশুর শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, অথবা জন্ডিস অথবা এ জাতীয় অসুখে আক্রান্ত হয়, তাদের মধ্যে এরকম মৃত্যুর সংখ্যা বেশি। এও জানা যায় যে
জন্মের পরপরই যাদের বেশ কিছুদিন অক্সিজেন দিয়ে রাখা হয় তাদের মধ্যেও এভাবে মারা যাওয়ার ঘটনা বেশি। জন্মের প্রথম 6 মাসের চেয়ে পরবর্তী 6 মাসে শিশু দোলনায় বেশি মারা যায়। একইভাবে দ্বিতীয় বছরের শেষ দিকের চেয়ে শুরুতে মৃত্যুর সংখ্যা বেশি হয়। এভাবে মেয়ের তুলনায় যে বেশি মারা যায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে আর্থসামাজিক অবস্থাভেদে দোলনায় মৃত্যুর তারতম্য সম্পর্কে কোনো বিজ্ঞানভিত্তিক তথ্য নেই। রোগ, পরিপাক ও শ্বাস প্রশ্বাসের জটিলতার কারণে আতুরকালে যে অনেক শিশুর মৃত্যু হয় তা সত্যি বলে মেনে নিলেও দেখা যায় যে আজকাল মারাত্মক রোগ প্রতিষেধক টিকা ও ইনজেকশন নির্দিষ্ট সময়ে দেওয়া হয় বলে গুরুতর রোগে মারা যাওয়ার সংখ্যা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। তবে সর্দি কাশি ও পেটের পীড়া জাতীয় রোগে প্রায় সব শিশু সহজে আক্রান্ত হতে পারে। যথাশীঘ্র সম্ভব রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসার সাহায্যে রোগ নিরাময় করা সম্ভব, কিন্তু সর্দি কাশি প্রায়ই উপেক্ষা করা হয়। এ জাতীয় রোগের সাবধানতা অবলম্বন না করা হলে অনেক সময় শিশুর জীবন বিপদাপন্ন হয়ে পড়ে। যেমন শিশুর কান আক্রান্ত হয়। অনেক সময় সামান্য রোগেও শিশুর মানসিক ও দৈহিক বিপত্তির কারণ হয়ে উঠতে পারে। সন্তানের অসুস্থতার জন্য মা বাবার দুশ্চিন্তা শিশুর যত্ন ও পরিচর্যার মধ্যে ফুটে ওঠে। 2 বছরের অনেক শিশু মা বাবার এরকম দুর্বলতার সুযোগ নেয়। শিশুরা বুঝতে পারে যে অসুখ হলে এমন অনেক কিছু করতে পারবে না সুস্থ অবস্থায় শিশুরা বুঝতে পারে যে অসুখ হলে এমন অনেক কিছু করতে পারবে না সুস্থ অবস্থায় করতে দেওয়া হতো না। প্রায়ই দেখা যায় যে এভাবে ক্রমে ক্রমে শিশুদের মধ্যে সমস্যা সৃষ্টিকারী আচরণের বৈশিষ্ট্যের উদ্ভব হয়। দীর্ঘদিন ধরে রোগে ভুগলে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। কোনো রোগ নিরাময়ের অল্প কয়েকদিনের মধ্যে 2 বছরের শিশু পুনরায় স্বাভাবিক স্বাস্থ্য ফিরে পায়, কিন্তু সবসময় সেরকম নাও হতে পারে। দীর্ঘকালীন অসুস্থতা শিশুর বিকাশ ধারার কতটুকু ক্ষতি সাধন করে তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। দুর্ঘটনা, 1 বছরের শিশুর দোলনা, খাট বা গাড়ি যেখানেই অবস্থান করুক না কেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয় বলে এ বয়সে দুর্ঘটনা খুব কম ঘটে। কিন্তু 2 বছর বয়সে শিশুরা স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াতে সক্ষম হলে সেরকম সতর্কতা অবলম্বন করা হয় না। সে কারণে এ বয়সে শিশুরা প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত, ছিলে যাওয়া ইত্যাদি দুর্ঘটনা খুব সাধারণ ও সে সব ক্ষতির কারণ হয় না। অন্য জাতীয় দুর্ঘটনা যেমন মাথায় ব্যথা পাওয়া বা মাথায় কেটে যাওয়ায় যথেষ্ট স্থায়ী চিহ্ন রয়ে যায়। কখনো কখনো এসব দুর্ঘটনায় আক্রান্ত শিশুর জীবন সম্পর্কে সংশয় দেখা দেয়। এমনকি সামান্য দুর্ঘটনাও অনেক সময় শিশুর মনে গভীরভাবে দাগ কাটতে পারে। যেরকম পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটে পরবর্তী সময়ে ঠিক সেরকম পরিস্থিতির সম্মুখীন হলে শিশুরা আগে থেকেই ভয় পেতে শুরু করে। আবার ঘন ঘন দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ফলে শিশুরা স্বাভাবিকভাবেই ভীরু হয়ে যায়। পুষ্টিহীনতা, খাদ্যবস্তুর স্বল্পতা বা সুষম খাদ্যের অভাব যে কোনো একটি কারণে শিশুর দেহে পুষ্টির অভাব বলে দেয় যে শুধু স্বাস্থ্যের ক্ষতি হয় তা নয়, শিশুর বুদ্ধির বিকাশও ব্যাহত হয়। লাইনটি আমি আবার পড়ছি, খাদ্যবস্তুর স্বল্পতা বা সুষম খাদ্যের অভাব যে কোনো একটি কারণে শিশুর দেহে পুষ্টির অভাব বলে দেয় যে শুধু স্বাস্থ্যের ক্ষতি হয় তা নয়, শিশুর বুদ্ধির বিকাশও ব্যাহত হয়। প্রথম 2 বছর ধরে মস্তিষ্কের চরম বিকাশ অনুষ্ঠিত হয়, কারণ এ সময় মস্তিষ্কের অভ্যন্তরের কোষগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। সেজন্য এ বয়সে মস্তিষ্কে ক্ষতির সম্ভাবনা বেশি। এ বয়সে পুষ্টির অভাব হলেও মস্তিষ্কের স্বাভাবিক কার্যাবলী যে পরবর্তী বয়সে অক্ষুণ্ণ থাকবে সেরকম প্রমাণ এখনও পাওয়া যায়নি। মস্তিষ্কের বৃদ্ধি ও কার্যক্ষমতা বিঘ্নিত হলে শিশুর বুদ্ধি আশানুরূপ সীমায় উন্নীত হয় না। এমনকি বয়স বৃদ্ধি হলেও বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না। যদি মস্তিষ্ক বিকাশের সংকটময় পর্যায়ে পুষ্টির অভাব না হয় তবে এরকম সমস্যা দেখা দেয় না। স্থূলত্ব, অনেক মা বাবা মনে করেন যে স্বাস্থ্যবান শিশু মাত্রই মোটাসোটা হবে। এরকম ধারণার বশবর্তী হয়ে তারা শিশুকে মেদবহুল করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেন। নাদুস নুদুস শিশু বড় হলে শীর্ণকায় শিশুদের চেয়ে বেশি মেদের আধিক্যজনিত সমস্যার সম্মুখীন হয়। তার অনেক প্রমাণ আছে। স্নেহকোষের আকৃতি ও সংখ্যা বৃদ্ধি মেদের আধিক্য সৃষ্টি করে। রোগ নির্ণয় বিষয়ক গবেষণায় দেখা যায় যে স্নেহকোষ বিকাশের 3টি গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে। স্নেহকোষের আকৃতি ও সংখ্যা বৃদ্ধি প্রথম শুরু হয় শিশু ভূমিষ্ঠ হওয়ার 3 মাস পূর্বে। দ্বিতীয়বার বৃদ্ধি হয় ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী 3 মাস বয়স পর্যন্ত। তরুণ বয়সের প্রথম পর্যায়ে দ্বিতীয়বারের মতো কোষের সংখ্যা বৃদ্ধি হয়। যদি ছোটবেলা থেকে অতিরিক্ত পুষ্টিকর খাদ্যদ্রব্য খাওয়ানো হয় তবে সারা জীবন অতিরিক্ত ওজন ছেলেমেয়েদের একটি সমস্যা হতে পারে। 2 বছরের শিশুর নাদুস নুদুস ভাব পরবর্তী বয়সে কমে গেলেও স্নেহকোষের সংখ্যা অপরিবর্তিত থাকায় খুব সহজেই তৈলাক্ত পদার্থ দেহে সঞ্চিত হয়, যা মোটা হওয়ার একটি সার্বক্ষণিক প্রক্রিয়া।
একইভাবে স্নেহকোষ বিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়ে যেসব শিশু প্রচুর শর্করা জাতীয় খাদ্য খায় তারা যে শুধু দেখতে নাদুস নুদুস হয় তা নয়, বড় হলে এসব শিশু বহুমূত্র, ডায়াবেটিস ও হৃদরোগের শিকার হয় বলেও জানা যায়। শিশুদের দুধ খাওয়ানোর সময় বেশি দুধ খাওয়ানোর সম্ভাবনা বেশি বলে মেদ বৃদ্ধিজনিত সমস্যাও বেশি। নিয়মিত শারীরবৃত্তীয় কার্যাবলী, খাওয়া, ঘুমানো ও মলমূত্র ত্যাগ ইত্যাদি শারীরবৃত্তীয় কার্যাবলী 2 বছর বয়সে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সে কারণে শিশুদের মধ্যে আবশ্যিক কাজগুলোর প্রতি বিরূপ মনোভাব পোষণের প্রবণতা দেখা দিতে পারে। জীবন রক্ষার অত্যাবশ্যক এসব শারীরবৃত্তীয় অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে শিশুরা যে যে সাধারণ বিপত্তির সম্মুখীন হয় নিচে সেগুলো উল্লেখ করা হলো। খাওয়ার অভ্যাস, যেসব শিশু আতুরকালে দীর্ঘ সময় ধরে দুধ চুষে খেতে পছন্দ করে তাদের মধ্যে সাধারণত মানসিক অস্থিরতা দেখা যায়। যেসব শিশু অপেক্ষাকৃত কম সময় চুষে দুধ খায় সেসব শিশুর তুলনায় প্রথমোক্ত শ্রেণীর শিশুদের মধ্যে আঙ্গুল চোষা, ঘুমের ব্যাঘাত এবং অস্থিরতার মাত্রাও বেশি হতে দেখা যায়। শক্ত খাবার দেরিতে ধরানো হলে শিশু তা খেতে চায় না ও শিশির বোটা চোষায় অভ্যস্ত হয়ে পড়ার ফলে চিবিয়ে খেতে শেখার পরিবর্তে আঙ্গুল চুষে চোষার চাহিদা মেটায়। আবার নির্ধারিত বয়সের আগে শক্ত খাবার দিলেও শিশুরা তা খেতে চায় না। স্বাদের তারতম্য নয়, খাদ্যের চেহারায় তফাৎ হয় বলে শিশুরা এই ধরনের প্রতিক্রিয়া করে বলে গবেষকদের ধারণা। 2. ঘুমের অভ্যেস, কান্না, গণ্ডগোল ও বড়দের সাথে পরিশ্রমসাধ্য খেলাধুলা করার ফলে শিশুরা উত্তেজিত হয়ে পড়ায় সময় মতো ঘুমাতে পারে না। শিশুর যতটুকু ঘুমের দরকার উত্তেজনাবশত ততটুকু ঘুম হয় না। ঘুমের চাহিদার অতৃপ্তি শিশুকে অশান্ত করে তোলে এবং সহজে ঘুমাতে চায় না। মলমূত্র ত্যাগের অভ্যাস, স্নায়ু ও পেশি সঠিকভাবে বিকশিত কর্মক্ষম না হওয়া পর্যন্ত এসব অভ্যাস শিশু আয়ত্ত করতে পারে না। উপযুক্ত বয়সের আগে মলমূত্র ত্যাগ করার প্রশিক্ষণ দেওয়া হলে শিশুরা যথাসময়ে তা গ্রহণ নাও করতে পারে। অন্যদিকে নির্ধারিত বয়স পার হয়ে গেলেও যদি এ সম্পর্কে তাদের প্রশিক্ষণ না দেওয়া হয় তবে শিশু যে কোনো সময়ে মলমূত্র ত্যাগ করার অভ্যাস আয়ত্ত করবে। শারীরিক দিক থেকে প্রস্তুত হলে যদি সে সময় মলমূত্র ত্যাগ বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া না হয় তবে বিছানায় প্রস্রাব করা অভ্যাসে পরিণত হয়ে যায়। মানসিক বিপত্তি, প্রাক শৈশবে নির্ধারিত বিকাশমূলক যোগ্যতা অর্জনের ব্যর্থতা এ বয়সের সবচেয়ে গুরুতর মানসিক সংকট। 2টি কারণে যোগ্যতা অর্জন অত্যন্ত প্রয়োজন। প্রথমত, শিশুরা যত তাড়াতাড়ি শারীরবৃত্তীয় প্রণালীকে নিয়ন্ত্রণ করতে শিখবে তত তাড়াতাড়ি স্বনির্ভর হয়ে উঠবে। এসব নিয়ন্ত্রণ ক্ষমতা পরবর্তী বয়সের বিকাশজনিত যোগ্যতা অর্জনকে সহজতর করে। দ্বিতীয়, যোগ্যতা অর্জনের ব্যর্থতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মানসিক বিপত্তির জন্য দায়ী। পেশি সঞ্চালন বিকাশের পরিণতিস্বরূপ মানসিক বিপত্তি, পেশির উপর নিয়ন্ত্রণ দেরিতে প্রতিষ্ঠিত হলে ছোট শিশুরা সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করতে পারে না। একটি শিশুর সঞ্চালন ক্ষমতা যখন দেরিতে অর্জিত হয় তখন অন্যান্য শিশু যে পেশি নৈপুণ্যের অধিকারী সে অনেক পরে সেসব নৈপুণ্য ও কলাকৌশল শিখবে। গবেষণায় আরও জানা গিয়েছে যে 2য় বছর থেকে শিশুরা স্বাধীনভাবে চলাফেরা করতে চেষ্টা করে। তাই সমবয়স্ক অন্যান্যদের চেয়ে অনেক পিছিয়ে পড়ার কারণে একটি শিশু যখন নিজে কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও কাজটি করতে পারে না তখন হতাশ হয়ে পড়ে। একইভাবে শিশু কাজ করার যোগ্যতা অর্জনের পূর্বে মা বাবা পেশি নিয়ন্ত্রণ করা বা হাত পা ব্যবহারের সূক্ষ্ম কৌশল শেখাতে সচেষ্ট হন, তবে সেটিও শিশুর সামাজিক অভিযোজনের অন্তরায় হয়ে ওঠে যা নিজের চেষ্টায় কাজ করার আগ্রহ বা ইচ্ছাকে নষ্ট করে দেয়। এরকম চাপ না দেওয়া হলে কাজটি সে নিজে করতে সচেষ্ট হতো। খ, দেরিতে কথা শেখার বিপত্তি, দেরিতে পেশি নিয়ন্ত্রণ করতে শেখার মতো দেরিতে কথা বলাও 2 বছর বয়সের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। কেননা এই বয়সে ভাব বিনিময় করার ক্ষমতার উপর ভিত্তি করে পরবর্তী বৃহত্তর সামাজিক পরিবেশে শিশু অন্যান্যদের সাথে যোগাযোগ রক্ষা করতে শেখে। শৈশবের শুরুতে শিশুরা পরিবারের বাইরে অন্যান্য ব্যক্তির সাথে পরিচিত হতে চায়। এই সময় যেসব শিশু কথা বলতে পারে না সেসব শিশু নিজেদের গোষ্ঠী বহির্ভূত বা আউটসাইড মনে করে। অনেক কারণে একটি শিশু দেরিতে কথা বলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্বল্প বুদ্ধি, শিশুর সাথে কথা বলা না বলা, বিশেষ করে 1 বছর বয়সে, এবং এক সময় একের অধিক সন্তান ভূমিষ্ঠ হওয়া। মা বাবা অথবা পরিচর্যাকারী ব্যাবলিং, অর্থহীন শব্দের পুনঃ উচ্চারণ পর্যায়ে বা শিশু যখন প্রথম কথা বলতে চেষ্টা করে সে সময় তাকে কথা বলতে উৎসাহিত না করেন তবে শিশুর কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যাবে। আমি একটু দুঃখিত, মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি হঠাৎ করে। আমি যাই হোক আবার একটু এটি পাঠ করছি। আমি
মানে যারা আপনারা শুনছেন, আমি আপনাদের কাছে লজ্জিত এবং দুঃখিত আমার এই মানে একটু কি বলে এটাকে তুতলে যাওয়ার জন্য। অনেক কারণে একটি শিশু দেরিতে কথা বলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্বল্প বুদ্ধি, শিশুর সাথে কথা বলা না বলা, বিশেষ করে 1 বছর বয়সে এবং এক সময়ে একের অধিক সন্তান ভূমিষ্ঠ হওয়া। মা বাবা অথবা পরিচর্যাকারী ব্যাবলিং অর্থহীন শব্দের পুনঃ পুনঃ উচ্চারণ পর্যায়ে বা শিশু যখন প্রথম কথা বলতে চেষ্টা করে সে সময় তাকে কথা বলতে উৎসাহিত না করেন, তবে শিশুর কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যাবে, ফলে সে অনেক দেরিতে কথা বলবে। এর বিপরীতে ব্যাবল জাতীয় শব্দ উচ্চারণ করতে বা কথা বলতে উৎসাহিত করা হলে একটি শিশু খুব তাড়াতাড়ি অন্যান্যদের মতো কথা বলবে। শিশুর চারপাশে যত নতুন জিনিস ছড়িয়ে থাকবে তত তাড়াতাড়ি সে বিভিন্ন বস্তুর নাম উচ্চারণ করতে চেষ্টা করবে বলে মনোবিজ্ঞানীদের ধারণা। যমজ বা তারও অধিক সন্তান একসাথে জন্মগ্রহণের ফলে কথা বলতে দেরি হওয়ার মূলে সাধারণত 2টি কারণের উপস্থিতি লক্ষণীয়। প্রথমত, যমজ শিশুর সার্বিক বিকাশ সবসময় দেরিতে হয়। দ্বিতীয়ত, যমজ শিশুরা সবসময় একে অন্যের সাথে নিজেদের উদ্ভাবিত বিশেষ ভাষা বা সংকেতের মাধ্যমে কথা বলে। এর যে কোনো একটি কারণে কথা বলার ক্ষেত্রে সমবয়স্ক অন্যান্য স্বাভাবিক শিশুদের চেয়ে পিছিয়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যমজ শিশুদের একটি গুরুত্বপূর্ণ ভাষাজনিত সমস্যা। একসাথে একাধিক সন্তানের জন্ম কিভাবে শিশুর প্রথম শব্দ উচ্চারণের প্রচেষ্টার উপর প্রভাব রাখে তা পূর্বে প্রদত্ত 2.3 চিত্রে দেখানো হয়েছে। শিশুদের আদু আদু কথা বলা বা বেবি টক ও শব্দের ভুল উচ্চারণ মা বাবার কাছে উপভোগের বস্তু। সেজন্য অনেক সময় তারা এভাবে কথা বলতে উৎসাহিত করেন বা নিজেরাও সেই ভাষায় তাদের সাথে কথা বলেন। ফলে শব্দের ভুল প্রতিরূপ সৃষ্টি হয়। বারবার ভুল শব্দ শুনতে শিশু অভ্যস্ত হয়ে পড়ে। শিশুদের সে অভ্যাস পরিবর্তন করে সঠিক শব্দ বলতে শেখানো খুব কষ্টকর হয়ে পড়ে। 2 বছর বয়স্ক এসব শিশু পরবর্তী বয়সে সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করার সময় বন্ধুরা যে তাদের কথা বুঝতে পারছে না বা তাদের আদো আদো কথা ঠাট্টা বিদ্রুপের বিষয়ে পরিণত হচ্ছে তা বুঝতে পেরে দুঃখিত হয়। আবেগজনিত বিপত্তি। প্রাক শৈশব পর্যায়ে সুখ দুঃখের মতো আবেগ বিকাশের ক্ষেত্রে 4টি সাধারণ সমস্যার উদ্ভব হয় যা মানসিক বিপর্যয় সৃষ্টি করে। সেসব সমস্যা ও কেন সেগুলো প্রতিবন্ধক হিসেবে স্বীকৃত তা নিয়ে আলোচনা করা হলো। বয়স বৃদ্ধির ধারায় সামাজিক ও ব্যক্তিগত অভিযোজনের ক্ষেত্রে উক্ত সমস্যাগুলির মধ্যে কোনটি কতটুকু বিপজ্জনক হবে তা বলা সম্ভব নয়। তবে একথা বলা যায় যে প্রাক শৈশবে সৃষ্ট সমস্যা খুব বেশি প্রতিবন্ধকতার জন্ম দেয়। অন্যদিকে সমস্যার কারণ চিহ্নিত করে যথাযথ প্রতিবিধান করা হলে সমস্যার দীর্ঘস্থায়ী প্রভাবের ব্যাপকতা প্রতিরোধ সম্ভব। প্রাক শৈশবের আবেগজনিত সমস্যাসমূহের স্বরূপ ও কারণসমূহ বর্ণনা করা হলো। স্নেহ ভালোবাসার অভাব। যেসব শিশু প্রাক শৈশবের স্বাভাবিক আবেগ যেমন কৌতূহলী হওয়া, আনন্দিত হওয়া অথবা ভালোবাসতে শেখার সুযোগ পায় না, তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। গুরুতর ও দীর্ঘস্থায়ী আবেগের অভাবে পিটুইটারি থেকে উৎপন্ন দৈহিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হরমোন ও অন্যান্য হরমোনের নিঃসরণ বিঘ্নিত হয়। এর ফলে শিশুদের মধ্যে বঞ্চনাজনিত খর্বাকৃতি নামক ডিপ্রাইভেশন ডুয়ারফিশ এক ধরনের দৈহিক বিকৃতি দেখা যায়। এরকম দৈহিক বিকৃতি অধিকন্তু প্রাক শৈশবকালে স্নেহের অভাবে শিশুদের পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা দেরিতে বিকাশ লাভ করে ও কথা বলতে দেরি হয়। অন্যকে ভালোবাসার জন্য প্রয়োজনীয় সামাজিক সম্পর্ক গড়ে তুলতে তারা শেখে না। এসব শিশু প্রায়ই নিষ্ক্রিয়, বিমর্ষ ও উদাসীন হয়। বিভিন্ন ধরনের স্নায়বিক বৈকল্য যেমন আঙ্গুল চোষা ইত্যাদির উদ্ভব হয়। মানসিক চাপ পীড়ন অর্থাৎ শিশু একটানা ভয় পেলে অথবা সব সময় রেগে থাকলে ক্ষতিকর মানসিক অবস্থার সৃষ্টি হয় এবং এরকম মানসিক বিপর্যয়ে অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যপ্রণালী বিঘ্নিত হয়। শারীরিক কর্মকাণ্ডের ভারসাম্য বা হোমোস্ট্যাসিস নষ্ট হয়ে যায়। ক্ষুধা ও ঘুমের অভাব ইত্যাদি ভারসাম্যহীনতার পরিচায়ক। এছাড়াও শিশু অবিরত আঙ্গুল চুষে অথবা অনবরত কাঁদে। খারাপ স্বাস্থ্য, মা বাবার অবহেলা, খাওয়া ও ঘুমানোর অনুপযুক্ত পরিবেশ ইত্যাদি বিভিন্ন কারণে শিশুর মধ্যে অস্থিরতা সৃষ্টি হলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে একজন স্নায়বিক দুর্বলতা সম্পন্ন উৎকণ্ঠিত মায়ের ঘনিষ্ঠ সাহচর্য। 2. অতিরিক্ত স্নেহ। মা বাবা সন্তান সম্পর্কে উৎকণ্ঠা অথবা আগ্রহ প্রকাশ করলে শিশুরা নিজের ব্যাপারে বেশি মনোযোগ দেয়। ফলে তারা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে পড়ে। এরকম শিশুরা সব সময় আশা করে যে অন্যে তাদের ভালোবাসুক, কিন্তু বিনিময়ে তারা অন্যকে ভালোবাসতে চায় না। 3. প্রবল আবেগ। পারিপার্শ্বিক কারণে শিশুর মধ্যে কোনো বিশেষ ধরনের আবেগ প্রাধান্য লাভ করে।
প্রাক শৈশব পর্যায়ে পার হয়ে গেলেও দেখা যায় যে একটি লাজুক ভীরু শিশু বারবার অপরিচিত ব্যক্তির সান্নিধ্যে আসার অথবা ভয়ের সঞ্চার করে, এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার ফলে ভীরুই থেকে যায়। সামাজিক আচরণ সংক্রান্ত সমস্যা। সামাজিক প্রাণী হিসেবে গড়ে ওঠার সুযোগের ইচ্ছা বা আগ্রহের অভাব দ্বিতীয় বছরের প্রধান সামাজিক আচরণ বিষয়ক সমস্যা। এরকম সুযোগ ও ইচ্ছার অভাবে ব্যক্তিসুলভ আত্মকেন্দ্রিক বৈশিষ্ট্য দীর্ঘস্থায়ী হয়। পরিণামে শিশু অন্তর্মুখী ব্যক্তিত্বে পরিণত হয়। সামাজিক সম্পর্ক গড়ে তোলার অক্ষমতা সব শিশুর জন্য ক্ষতিকর। বিশেষ করে 6 সপ্তাহ থেকে 6 মাস বয়সে যখন মনোভাব গড়ে ওঠার সাথে সাথে শিশুর মধ্যে সামাজিক আচরণ ধারা সূচিত হয়, সে সময় অন্য শক্তির সাথে সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ যদি সে না পায়, তবে তার পরিণাম হয় গুরুতর। লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, যতটুকু পড়লাম এখানে কয়েকটি লাইন। অনুকূল সামাজিক মনোভাবের পরিবর্তে বিরূপ সামাজিক মনোভাবাপন্ন 2 বছরের শিশু বড় হওয়ার সাথে সাথে দুর্বলভাবে সামাজিক অভিযোজন সম্পন্ন করবে। এরকম সামাজিক আচরণ সংক্রান্ত সমস্যার গুরুত্ব জিম্বার্ডো ও সহযোগীবৃন্দ পরিচালিত গবেষণায় নির্দেশ করা হয়েছে। মহাবিদ্যালয়ের ছাত্রদের আচরণ পর্যালোচনা করে তারা লজ্জার মতো সামাজিক ও অভিযোজনমূলক আচরণকে একটি সামাজিক রোগ নামে অভিহিত করেছেন। গবেষণার ফলাফলে দেখা যায় যে শতকরা 40 জন ছাত্র নিজেকে লাজুক মনে করেছিল। পরীক্ষণপাত্ররা আরও জানায় যে 2 বছর বয়সে অপরিচিত ব্যক্তি বা তত্ত্বাবধায়কের সান্নিধ্য মনে যে লজ্জার অতিশয্য হতো, বর্তমান লজ্জাবোধ ছোটবেলার সেই লজ্জারই পরিণতি। লজ্জার এরকম সুদূর প্রসারী কার্যকর প্রভাব লক্ষ্য করে জিম্বার্ডো ও অন্যান্যরা ছাত্রদের লাজুক স্বভাবকে সামাজিক রোগ নামে আখ্যায়িত করেছেন। সামাজিক রোগ হিসেবে লজ্জা, একাকিত্ব, আত্মসচেতনতা ইত্যাদি আচরণ বৈশিষ্ট্য সামাজিক পরিস্থিতিতে বিশেষ সমস্যার সৃষ্টি করে। লাজুক ব্যক্তির সান্নিধ্য অন্য আরেকজনের কাছে অনেক সময় একঘেয়ে মনে হয়। লাজুক ব্যক্তি একাকী থাকতে পছন্দ করে, আবার কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে। এভাবে আচরণের মূল্যায়ন করা হলে এসব আচরণ বৈশিষ্ট্যের অধিকারী শিশুদের যে সুন্দরভাবে ব্যক্তিগত অথবা সামাজিক অভিযোজন করার ক্ষমতা নেই তা বোঝা যায়। খেলাধুলার বিপত্তি। প্রাক শৈশব পর্যায়ে খেলতে গিয়ে শিশুরা মানসিক ও শারীরিক উভয় জাতীয় সমস্যার সম্মুখীন হয়। এমন অনেক খেলনা সামগ্রী রয়েছে যা নিয়ে খেলা করার সময় শিশু ব্যথা পায়। খেলার সময় খেলনা নিয়ে মিলেমিশে খেলা করতে না শিখে শিশুরা যদি নিজের আনন্দ বিধানের উপকরণ হিসেবে সেগুলো ব্যবহার করতে শেখে, তবে আচরণটি মানসিক সমস্যার পরিচয় বহন করে। 2 বছরের শিশুদের জীবনে যদি টেলিভিশন দেখা খেলার স্থান দখল করে নেয়, তবে তারা সক্রিয়ভাবে খেলা করতে শিখবে না। এ বয়সে খেলার সময়টুকু টেলিভিশন দেখে অথবা বড়দের সান্নিধ্য উপভোগ করে, তবে খেলনা সামগ্রী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করার মতো সুযোগ থেকে বঞ্চিত হয়। খেলনা অতি সাধারণ বস্তু, সেই কারণে সেগুলো খেললেই শিশু সৃজনশীল হবে না। তবে খেলনা দেখামাত্র সেগুলো ইচ্ছানুযায়ী নাড়াচাড়া করতে পারে বলে নতুন কিছু তৈরির অনুপ্রেরণার সৃষ্টি হয়। বাবা মা অথবা অভিভাবক মণ্ডলী খেলার একটি বিপত্তি প্রায়ই উপেক্ষা করে থাকেন। সেটি মানসিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। সেটি হলো শিশুর মনে জয়ী হওয়ার অদম্য বাসনা। বড় ভাই বোন অথবা আত্মীয় স্বজনের সাথে অবুঝ শিশুরা যখন খেলা করে, তখন যে কোনো পন্থায় তাদের জিতিয়ে দেওয়া হয় অর্থাৎ বড়রা হার স্বীকার করে নেয়। বড় হয়ে উঠলে এসব শিশু বয়স্ক ব্যক্তির সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অসুবিধা বোধ করে এবং হেরে যাওয়া অসম্মানজনক মনে করে। বুদ্ধির বিকাশে বিপত্তি। প্রাক শৈশবকালে শিশুরা কোনো কিছুর অর্থ খুব সামান্যই বুঝতে পারে, সেই কারণে বিশেষ এক ধরনের মানসিক বিপত্তির উদ্ভব হয়। ক্রমশ ধারণা কনসেপ্ট গঠন প্রক্রিয়া শুরু হলে শিশুরা ব্যক্তি, বস্তু অথবা পরিস্থিতি সম্পর্কে ভুল অর্থের পরিবর্তে সঠিক অর্থ বুঝতে পারে। কিন্তু সব ধারণার একটি অনুভূতির দিক থাকায় মানসিক বিপত্তির উদ্ভব হয়। যেমন মিষ্টি খাবার দেওয়া হলে সেটিকে শিশুরা ভালো আচরণের পুরস্কার স্বরূপ মনে করে ও সবজি জাতীয় খাবারকে শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করে। অতএব ধারণার সাথে জড়িত আবেগ উদ্রেককারী অর্থ অনুধাবন করে শিশুরা যে কোনো খাবার খেতে পছন্দ করে, আবার কোনোটি খেতে চায় না। নৈতিকতার বিপত্তি। কেউই চায় না যে প্রাক শৈশবে শিশু সামাজিক রীতিনীতি অনুসরণ করলে বা সেগুলো না মেনে চলার ফলে আত্মগ্লানি বা লজ্জাকর অনুভূতির সঞ্চার হোক। কিন্তু নৈতিক বোধের বিকাশ তখনই বিঘ্নিত হবে বলে শিশু বুঝতে পারে যে সমাজ স্বীকৃত প্রতিক্রিয়ার পরিবর্তে অন্যায়, যেমন অন্য ব্যক্তিকে উত্ত্যক্ত করা ইত্যাদি প্রতিক্রিয়ার সাহায্যে মা বাবার মনোযোগ বেশি আকর্ষণ করা সম্ভব। শিশুর 3টি অবাঞ্ছিত আচরণ, যেমন বাজে কাজে সময় নষ্ট, বিরুদ্ধাচরণ ও অবাধ্যতা মা বাবা অথবা পরিচর্যাকারীর জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করে।
এরকম যে কোনো একটি অসামাজিক আচরণ বৈশিষ্ট্য প্রাক শৈশবে শিশুদের মধ্যে তেমনভাবে প্রকাশ না পেলেও ভবিষ্যতে গর্হিত আচরণ করার প্রবণতা এ বয়স থেকেই শুরু হয়। উদাহরণস্বরূপ শিশুটি বুঝতে পারে যে একটি কাজ তাড়াতাড়ি না করে ধীরে ধীরে করা হলে মা বাবার মনোযোগ বেশি পাওয়া সম্ভব, তবে সব কাজেই দেরিতে করবে ও এভাবেই ধীরে ধীরে অহেতুক দীর্ঘ সময় ব্যয় করার অভ্যাস গড়ে উঠবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিপত্তি। শিশুর সামাজিক জগৎ হচ্ছে তার পরিবার। অতএব মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশুর বিরাজমান সম্পর্কের মধ্যে প্রতিকূলতা সৃষ্টি হলে সুদূর প্রসারী মানসিক বিপত্তি দেখা দেয়। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যে যে বিষয় সমস্যার সৃষ্টি করে সেগুলো এখানে উল্লেখ করা হলো। মা থেকে বিচ্ছিন্নতা। শিশু যদি মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ও স্নেহপরায়ণ পরিচর্যাকারীর সান্নিধ্য না পায়, তবে তার মনে নিরাপত্তার অভাববোধ জাগে। নিরাপত্তার অভাববোধ ব্যক্তিত্ব বিঘ্নিত করে, যা পরবর্তীকালে অপঅভিযোজনের কারণ হয়। স্নেহময় সম্পর্ক গড়ে তোলার ব্যর্থতা। যেসব শিশু মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়, তারা মা থেকে বিচ্ছিন্ন শিশুদের মতো নিরাপত্তাহীনতা বোধের শিকার হয়। এছাড়াও মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সম্পর্ক যে মনে কত আনন্দের সঞ্চার করতে পারে তাও তারা উপলব্ধি করতে পারে। এরকম শিশু বড় হলে অন্যদের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে পারে না। পারিবারিক সম্পর্কের অবনতি। প্রাক শৈশবকালে পরিবারের সবার সাথে ক্রমে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক কমে আসতে দেখা যায়, যা মানসিক দিক থেকে বিশেষভাবে ক্ষতিকর। কারণ তাদের প্রতি বয়স্কদের মনোযোগ যে কমে যাচ্ছে ও তারা তাদের সাথে আগের মতো ব্যবহার করছে না, শিশুরা তা বুঝতে পারে। এর ফলে শিশুরা নিজেদের অনাদৃত ও অবহেলিত মনে করে, যা পরবর্তীকালে তাদের মনে নিরাপত্তার অভাববোধ জাগিয়ে তোলে ও বিদ্রোহী মনোভাবাপন্ন হতে সাহায্য করে। অতিরিক্ত আগলে রাখা বা ওভার প্রোটেক্টিভ মনোভাব। বিকাশ মনোবিজ্ঞানীদের মতে যেসব শিশুকে সবসময়ই সাহায্য করা হয় ও স্বাধীনভাবে কোনো কাজ করতে দেওয়া হয় না, তারা খুব বেশি পরনির্ভরশীল হয়ে পড়ে। অন্যান্য সমবয়স্ক শিশুরা যেসব কাজ করতে পারে তা নিজে করতে ভয় পায়। এরা স্কুল আতঙ্কের শিকার হয়, অর্থাৎ স্কুলে যেতে ভয় পায় ও অপরিচিত ব্যক্তি দেখলে লজ্জা পায়। অপরিকল্পিত প্রশিক্ষণ। অনেক সময় দেখা যায় যে সন্তানের যে কোনো প্রতিক্রিয়াকে স্বার্থহীনভাবে স্বীকৃতি জ্ঞাপন অথবা মা বাবা হিসাবে নিজেকে অযোগ্য মনে করার ফল হিসাবে শিশুর মা বাবা অসঙ্গতিপূর্ণ পন্থায় শিশুকে লালন পালন করেন। এরকম প্রক্রিয়ায় শিশুর পক্ষে সমাজ নির্ধারিত আচরণ শিখতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। নির্যাতন। পিতৃত্ব ও মাতৃত্বের ভূমিকা পালন করতে যেসব মা বাবা আনন্দ পান না অথবা স্বামী স্ত্রী হিসাবে সহজ দাম্পত্য জীবনযাপন করে না, কখনো কখনো দেখা যায় যে তারা শিশুকে নির্যাতন করে ব্যক্তিগত অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এরকম অসুখী পারিবারিক পরিবেশে শিশু অবহেলিত হয় অথবা সবসময় তিরস্কৃত হয়। সাধারণত 1 বছর বয়স্ক সন্তানের চেয়ে 2 বছরের শিশু বেশি নির্যাতিত হয়, কারণ 2 বছরের সন্তানকে সামলানো বেশি কষ্টকর হয়। নিজেদের ব্যক্তিগত জীবনের চাপ অসন্তুষ্টের শিকার বেশি হয় এসব শিশু। ব্যক্তিত্বের বিকাশ দ্বারায় সমস্যার উৎপত্তি। শিশুর জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার সম্পর্কে কী ভাবেন, শিশুর আত্মধারণায় তা প্রতিফলিত হয়। প্রাক শৈশবে মায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কমে আসায় আত্মধারণা মূল্যায়নের মধ্য দিয়ে মা বাবার বিরূপ মনোভাব শিশু উপলব্ধি করে। আক্রমণাত্মক বিরুদ্ধাচরণ করার মতো স্বাভাবিক শিশুসুলভ আচরণ থেকে নিজেকে বিরত রেখে শিশু বিরূপ আত্মধারণার পরিপ্রেক্ষিতে সে যে সকলের কাছে আগের মতো প্রিয় নয় তা বুঝতে চেষ্টা করে। শিশুর প্রতি অন্যান্যদের বিরূপ মনোভাবও তাদের আচরণে ফুটে ওঠে। বড়দের এরকম অসন্তোষ শিশুদের প্রতিকূল আত্মধারণাকে সুদৃঢ় করতে সাহায্য করে। প্রাক শৈশবে শিশুর জীবনে সুখের অভাব। মানব শিশুর জীবনে প্রথম 2টি বছর সবচেয়ে শখের বলা চলে। অবোধ শিশুর পরমুখাপেক্ষিতা তরুণ যুবক নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের মনে আবেদন সৃষ্টি করে। সে কারণে ছোট ছোট অবোধ শিশু বড়দের কাছে পরম আদরের বস্তু। তবুও এমন কিছু কিছু ঘটনা বা বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায় যা প্রাক শৈশবে ছোট শিশুর জীবনকে অসুখী করে তোলে। এরকম কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হলো। 1. রুগ্ন স্বাস্থ্য। যেসব শিশু সাময়িকভাবে অথবা সবসময় অসুখে ভোগে, তাদের অনুভূতি যথেষ্ট সতেজ না হওয়ায় প্রায়ই এসব শিশু খিটখিটে স্বভাবের অধিকারী হয়। এরকম পরিস্থিতিতে নিজেকে সুখী মনে করা অসম্ভব না হলেও খুবই কঠিন হয়ে পড়ে। দন্ত উদ্গম। দাঁত গজানোর অনুভূতি সত্যিকার অর্থে কষ্টকর না হলেও মাঝে মাঝে অস্বস্তির কারণ হয়। শিশু যখন কষ্ট পায় অথবা অস্বস্তি বোধ করে তখন বিমর্ষ দেখায় অথবা খিটখিটে মেজাজ ও বড়দের বিরুদ্ধাচরণ করতে দেখা যায়। এরকম আচরণ তাদের অসুখী করে। 3. স্বাধীনতার স্পৃহা। নিজ দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সাথে
সাথে সাথে প্রাক শৈশবে শিশুদের মনে স্বাধীনতা লাভের ইচ্ছা জাগে এবং অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসলে তা প্রত্যাখ্যান করে। এ বয়সে শিশু একটি কাজ শুরু করে অর্থাৎ থেমে গিয়ে অথবা চেঁচামেচি কান্নাকাটি করে অন্যের হস্তক্ষেপের বিরোধিতা করে। 4. মনোযোগ আকর্ষণের অদম্য চাহিদা। 1 বছর বয়সের তুলনায় 2 বছরের শিশু বেশিক্ষণ জেগে থাকতে পারে, তাই এ সময় এরা মনোযোগ বেশি চায়। মা বাবা অথবা পরিচর্যাকারী যদি যথেষ্ট মনোযোগ না দেন তবে শিশু রাগ করতে পারে। এরকম পরিস্থিতিতে মা বাবা ও পরিচর্যাকারী শাস্তিমূলক পন্থা অবলম্বন করেন। এতে করে শিশুরা নিজেদের অনাদৃত ও অনাকাঙ্ক্ষিত মনে করে। মাতৃত্ব ও পিতৃত্ব সম্বন্ধে ভুল ধারণা পোষণ। সন্তান 2য় বছরে পা দিলে মা বাবার ভূমিকা সম্বন্ধে শিশুর মা বাবার দৃঢ় আত্মবিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তবে আশ্চর্য হওয়ার কিছু নেই। সন্তান জন্মগ্রহণ করার আগে যারা মা বাবার ভূমিকায় প্রতি মোহগ্রস্ত হন তাদের ক্ষেত্রেই কথাটি সত্যি হতে দেখা যায়। শিশুর সাথে মায়া মমতাহীন সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে সেই ভুল মোহ ধরা পড়ে। মনোভাবের এই পরিবর্তন শিশুরা সহজেই বুঝতে পারে ও তা প্রতিহত করতে চায়। নির্যাতন। মা বাবা শিশুকে নিয়মানুবর্তিতা শেখাতে গিয়ে কঠিন দৈহিক শাস্তি প্রয়োগ করলে শিশুরা সঙ্গত কারণে নিজেদের অনাদৃত ও অনাকাঙ্ক্ষিত মনে করে। যারা তার পরিচর্যায় নিযুক্ত থাকে সবসময় তাদের কাছে থেকে নির্যাতন পাবে বলে শিশুরা ভয় পায়। এ পরিস্থিতিতে শিশু এক মুহূর্তের জন্য সুখী হতে পারে না। ভাই বোনের পারস্পরিক বিরোধিতা। অনেক শিশু তাদের ছোট ভাই অথবা বোনকে প্রথম আদরের পুতুল মনে করে, কিন্তু ছোট শিশুদের যত্ন নেবার দায়িত্ব যখন তাদের উপর পড়ে অথবা এরা বড় ভাই বোনদের জিনিসপত্রের অংশীদার হয় অথবা তা নষ্ট করে ফেলে তখন ছোট ভাই অথবা বোনটিকে আপদ মনে করে। ছোট শিশুটি ভাই বোনদের মনোভাব বুঝতে পেরে তাদের সাহচর্যে খুশি হয় না। বড় পরিবারে সাধারণত বড় বোনের উপর ছোট শিশুর পরিচর্যা ন্যস্ত থাকে। সেই অবস্থায় ছোট শিশুর ন্যস্ত থাকে আসলে সেই অবস্থায় ছোট শিশুটির অসুখী বোধ করার যথেষ্ট কারণ থাকে, কারণ সে জানে তার বোন তাকে কিভাবে গ্রহণ করছে ও মায়ের ভূমিকা কত অনিচ্ছার সাথে পালন করছে। এটি অবশ্য মেনে নিতে হবে যে কিছু সংখ্যক শিশু বিশেষ কারণে প্রাক শৈশব পর্যায়ে অতিক্রম করলে নিজেকে সুখী মনে করতে পারে না। আবার এও সত্যি যে অসুখী হওয়ার মতো যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও অনেক শিশু অসুখী নয়। দেখা গিয়েছে সে কোনো বিশেষ মুহূর্তে শিশুরা আনন্দিত হয়, আবার তেমনি কোনো সময় তাদের বিষণ্ণ দেখায়। শিশুরা কখন অসুখী বোধ করবে তা নির্ভর করে অসুখী করে তোলার মতো বিষয়ের গুরুত্ব ও সেরকম ঘটনা পুনঃ উপস্থিতি। যেসব শিশু মা বাবা অথবা পরিচর্যাকারীর অবিরাম বকুনি শুনে তারা সেসব শিশুকে বকুনি দেওয়া হয় না তাদের চেয়ে বেশি অসুখী মনে করে। নিজেদের প্রায় সব শিশুর পক্ষেই সাধারণত প্রথম বছরের তুলনায় 2য় বছরে নিজেকে অসুখী মনে করার পিছনে অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে ধরে নেওয়া যায়। আপাতত আমাদের মনে হয় এটি 4র্থ অধ্যায় শেষ হলো। এখানে অনেক রেফারেন্স আছে, আপনারা যদি কেউ চান রেফারেন্স তাহলে আপনারা কমেন্টে জানতে চাইতে পারেন, আমি পরবর্তীতে কমেন্টে আপনাদের রেফারেন্স দেখিয়ে দিব। এবং আমরা তাহলে আপাতত এ পর্যন্তই থামছি। অনেক বকবকানি করেছি, অনেক জায়গায় আটকে গিয়েছি, শব্দ ভালোভাবে উচ্চারিত করতে পারি নাই, যার জন্য আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থনা করছি আপনাদের সকলের কাছে যারাই শুনছেন। তাহলে আমরা পরবর্তী পর্বে যেটি দেব সেটি হচ্ছে শৈশবের প্রথম পর্যায় বা শৈশবের প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যগুলি কী, তার বিকাশমূলক কার্যাবলী কী হতে পারে, তার দেহসুষ্ঠ দৈহিক বিকাশ বা নিয়মিত শারীরবৃত্তীয় কার্যাবলী কী, নৈপুণ্য অর্জন কীভাবে করতে পারে, কথার উন্নতি কীভাবে ঘটাতে পারে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আস্তে আস্তে দেখব। ক্রমান্বয়ে আপনাদের কাছে কেমন লাগছে আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা একটু জানাবেন আপনারা কেমন অনুভব করছেন বইটি পাঠ শুনে, বা আমার কি ব্যর্থতা আছে আপনারা যদি একটু ধরিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি সুবিধা হয়। এবং আমি মূলত এই বইটি পাঠ করার উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটা মা বাবা টার্গেট, মানে ভবিষ্যৎ মা বাবা হোক আর বর্তমান মা বাবা হোক, তারা যেন বুঝতে পারে তার শিশুকে সে কীভাবে লালন করবে, তার শিশুকে সে কীভাবে বড় করবে, তার শিশুকে সে কীভাবে বড় করলে তার শিশুটি একটি সব দিক দিয়ে ভালো মানুষ হবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জ্ঞাপন করছি। সবাই সাবধানতা অবলম্বন করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে সুস্থ রাখেন, আশেপাশের মানুষকেও সুস্থ রাখেন। ধন্যবাদ সকলকে।